তো মহর্ষি বলেছিলেন যে থিয়েটার করতে গিয়ে যদি নোংরামি করতে হয়, ছোট লোক হতে হয়, তাহলে বরঞ্চ থিয়েটার করব না, তাহলে বরঞ্চ ভদ্রলোক হব। সমাজে শিল্পীর যে ভদ্রলোক হওয়া অনেক দরকার। হ্যাঁ, এটা মহর্ষির কথা, এবং এটা সৌমিত্ররা খুব মেনে চলেছিলেন। বলেছিলেন যতদিন ডিসিপ্লিন ততদিন বহুরূপী, যখন ডিসিপ্লিন থাকবে না বহুরূপীর থাকার দরকার নেই। তো এই কতগুলো কথা মন্ত্রের মতন ছোটবেলা থেকে তো আমার মনে গেঁথে গেছে। সেই জন্য আমার মনে হয় যে আমি যে জায়গাটায় কাজ তৈরি করেছি বা যে জায়গাটা তৈরি করেছি বা ভবিষ্যতে যারা করবে তারা এটা মনে রাখুক, কারণ এটা একটা উত্তরাধিকার বহন করে। সেই উত্তরাধিকার সূত্রে আমার মনে হয় যে এই কথাগুলো বোধহয় অনুক্ষণ আমাদের মধ্যে থাকা উচিত, ভেতরে থাকা উচিত। আমরা যে কাজই করি, যখনই যাই করি না কেন, লোকে যেন আঙুল দেখিয়ে বলতে না পারে আরে আরে বুঝতে পেরেছিস ওই যে ওই থিয়েটার করে তো, এরকম। তাই জন্য আমরা যখন দূরে কোথাও শো করতে যাই, অভিনয় করতে যাই সব দল বল নিয়ে, তখন পই পই করে বলে দেওয়ার চেষ্টা হয়। এখন আর আমি বলি না, আমি আশা করি ওরা বলে যে কিভাবে ট্রেনে ব্যবহার করতে হবে, কিভাবে পোশাক আশাক পরে, কোন পোশাক আশাক পরে রেলগাড়িতে ভ্রমণ করতে হবে, বা যেখানে গিয়ে আমরা থাকবো সেখানে আমরা ব্যবহার কি হবে, কাকে মেনে চলতে হবে। এরকম কতগুলো নির্দেশ আমার মনে হয় পালন করা দরকার। তা না হলে কিন্তু কোনো সংগঠন ভালোভাবে কাজ করতে পারে না। সবাই যদি ব্যক্তি ইচ্ছায় চলে তাহলে কিন্তু কোনো সংগঠন কাজ করতে পারে না। সাংগঠনিক কতগুলো নিয়মাবলী থাকতে হয়, এবং সেই নিয়মাবলীগুলো মেনে আমার মনে হয় কাজ না করলে সেই কাজ কখনো ভালো কাজ হতে পারে না। এটা একটা দিক, এটা আমার খুব জরুরি মনে হয়। মানে আজ আমার মনে হচ্ছে যে প্রথম যখন আমি চর্যাশ্রম তৈরি করেছিলাম তখন বাবা এইসব কথাগুলো বলতেন তাই না রে, তোদের বেলাও বলেছিলেন, বলতেন। এবং আমার কোনো অসুবিধে হলে বলতেন আমি কি ক্লাসটা নিয়ে নেবো, তার তোর একটু সুবিধা হবে, তাহলে আমি নিয়ে নেবো সেদিন, এরকম আর কি। মানে আমার হয়তো কিছু একটা পড়ে গেছে, আমি হয়তো আমার ক্লাস নেওয়ার কথা আমি পাচ্ছি না। রক্তকরবী পড়িয়েছেন বাবা চর্যাশ্রমে 2 মাস ধরে, প্রত্যেকটা রবিবারে রবিবারে রক্তকরবী পড়িয়েছেন নিজে বলে। তো এই উত্তরাধিকারটা আছে, হ্যাঁ, সেইটা একটু মাথায় রেখে সবাই যদি চলে তাহলে ভালো, আর না চললে আর কি হবে। যেমন স্রোতে ভাসবার তেমনি স্রোতে সবাই ভাসবে, তাতেও আমার কিছু বলার নেই, কারণ জীবন যেমন চলবার তেমনি তো চলবে, আমি বললেই তো কেউ কিছু আটকাবে না। কিন্তু আমার মনে হলো যে প্রথম দিন শুরু করার সময় এই কথাগুলো বোধহয় একটু ভুলে দেওয়া ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনা। পড়াশোনা মানে আমরা যেরকম ভাবে পড়াশোনা করে আসি আর কি স্কুল কলেজে, সে ক একার কা, কা একার পর কাক, ক একারে কা 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 কা, এই যে পড়ার ধরনটা আর কি, এইটা কোনো মতেই মুখস্থ করে উগরে খাতায় লিখে দিয়ে চলে আসা, কত পার্সেন্টেজ পেলে, আর এই 90 পেয়ে আছে, আরে দারুণ। হ্যাঁ, এই পড়াশোনাটা নয়। হ্যাঁ, এই পড়াশোনাটা ভেতরে কোনো শুদ্ধিকরণ করে না। অর্থাৎ শিক্ষার থেকে ডিগ্রি পাওয়া যায়, কিন্তু শিক্ষার থেকে কোনো ব্যক্তিত্বে বা ব্যবহারে কোনো ছাপ পড়ে না এই পড়াশোনায়। কিন্তু আমাদের তো থিয়েটার করতে গেলে সেইটা দরকার, আমাদের নিজেদের ভেতরটাকে ধনী করে তোলা দরকার। সে ভেতরের ধনটা তো বাইরের পোশাক, দামি শাড়ি বা নানা রকম জিন্স, আজকাল তো প্যান্ট জিন্স ছাড়া চলেই না, তো সেই সব দামি দামি পরলেই তো আর ভেতরটার শুদ্ধিকরণ হয় না। শুদ্ধিকরণটা করতে গেলে নিজেদের ভেতরে জ্ঞানের চর্চার দরকার। অর্থাৎ কেবল শিক্ষা মুখস্থ করা না, বই মুখস্থ করা নয়, আমার বই থেকে কিছু জ্ঞান লাভ করার দরকার। আমি এক্ষুনি একটা বই পড়ছি শঙ্খ ঘোষের, আমি নামটা ভুলে যাচ্ছি বইটার,
আরোপ ও উদ্ভাবন। হ্যাঁ, এত ভালো বইটা, খুব ছোট্ট একটা বই, যদি তোমরা জোগাড় করতে পারো পড়ো। তাতে নাটক নিয়ে কেবল কথা আছে, নাটক এবং থিয়েটার অভিনয় নিয়ে কথা আছে, এবং নানান রকম ভাবে নাটককে দেখার দৃষ্টিকোণ। উনি তো আর অভিনয় করেন না, কিন্তু উনি তো প্রচুর অভিনয় দেখেছেন এবং নাটক পড়েছেন। তো অনেক জায়গায় সৌম্যমিত্রর রেফারেন্স এসছে, অন্য উৎপল দত্তের রেফারেন্স এসছে, অনেকের রেফারেন্স এসছে। পড়লে আমার মনে হয় তোমাদের একটা ধারণা হবে যে তোমাদের আগের যুগটা, যে যুগটা তোমরা দেখোনি, দেখার সুযোগ পাওনি, সেই যুগের থিয়েটারটা কিরকম করে দেখা হতো। এরপরে এখন থিয়েটারটাকে যেভাবে দেখা হয় সেভাবে কিন্তু দেখা হতো না, একটা অন্য কোনো দৃষ্টিকোণ ছিল এই ওই দেখাটার বলে আমার মনে হয়। ভালো হোক মন্দ হোক, একটা অন্য ছিল। শঙ্করবাবু যেমন একটা জায়গায় লিখেছেন যে এখন থিয়েটার দেখে বেরিয়ে ভালো বলি, হয়তো বেশ ভালো হয়েছে, ভালো লাগে, কিন্তু এমনটি আর দেখিনি, এটা আর মনে হয় না। এটা যেন একটা মহৎ কিছু পেলাম, এই যে দেখার পরে এই যে উপলব্ধি, এটা আর হয় না। কেন হয় না? এটাও তো নতুন যারা কাজ করবে তাদের অনুসন্ধান করতে হবে যে কেন সেই সময় ওটা হতো আর কেন সেটা আমরা দিতে পারছি না, কি করলে আমরা সেটা দিতে পারবো, কি করার দরকার। এই ভাবনাগুলো যাতে মনের মধ্যে চারিয়ে যায়, তার জন্য আমাদের পড়তে হবে। এবং এর আগে আমরা অনেক, তোমরা কতটা জানো জানি না, মানে আগের যুগে এটা বেশ চালিয়াতি হতো আর কি, যে ব্রেক্ট তো এই বলেছেন, ব্রেক্টের অ্যালিয়েনেশন থিওরি, তোমরা কি এসব জানো? কিছু না, জানো না? ব্রেক্টের নাম শুনেছো নিশ্চয়ই। আচ্ছা, ব্রেক্টের একটা থিওরি ছিল এলিয়েনেশন থিওরি। উনি বলেছিলেন যে চরিত্রের সঙ্গে মিশে যাওয়াটা চলবে না, চরিত্রের সঙ্গে নিজেকে তফাতে রেখে অভিনয়টা করতে হবে, সেটা এলিয়েনেশন থিওরি। মানে সোজা কথায় বলতে গেলে, তোমরা পড়ে নিও, থিওরিটা অনেক বড়। আর স্টানিস্লাভস্কি বলেছিলেন যে চরিত্রের সঙ্গে কিরকম করে বেশে, একটা প্রিপেয়ার, বিখ্যাত বই মাই লাইফ ইন আর্ট ওর অটোবায়োগ্রাফি, এগুলো পড়লে বুঝতে পারবে যে উনি থিয়েটারটাকে কি চোখে দেখছেন। কিন্তু যদি তোমরা ভালো করে পড়ো দেখবে খুব একটা তফাৎ নেই, কিন্তু প্রচুর আলোচনা এবং তর্ক বিতর্ক হয় যে উনি তো ব্রেক্টের ধারায় করেন আর উনি তো স্টানিস্লাভস্কির ধারায় করেন, প্রচুর কিন্তু তর্ক বিতর্ক হয়। কিন্তু ভালো করে যদি দুটোই পড়া যায় তখন দেখা যাবে মূলে কিন্তু খুব তফাৎ কিছু নেই। তো সেটা হচ্ছে যে একটা চরিত্র যখন তুমি অভিনয় করো, ধরো একটা চরিত্র ভীষণ কাঁদছে, মানে কিংবা ধরো একটা চরিত্র দেখে এসেছে এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট, এটা খুব সহজ উদাহরণ বলে বলছি, অ্যাক্সিডেন্ট দেখে তুমি এখানে এসেছো হাঁপাতে হাঁপাতে, এসে সবাই বলছে কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? তো তুমি বলছো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তারপর সেই তার মা কি কান্না কাঁদছিল, আমি মানে দেখতে, তখন কি তুমি মা যেরকম করে কাঁদছিল সেরকম করে কেঁদে দেখাবে? সেটা কি হয়? করবে না, না? যখনই তুমি সেটা করবে তখনই তোমাকে নকল বলে মনে হবে, মনে হবে তুমি বাড়াচ্ছ। তোমার মনে যে অভিঘাতটা ওই চরিত্রটা এনে দিয়েছে বা ওই ঘটনাটা এনে দিয়েছে, সেইটা তুমি কি করে প্রকাশ করবে যাতে তোমার যেমন হয়েছিল তেমনটি তোমার কাছে যারা শুনবে তাদের হবে? খুব আলতো ভাবে বলা যায়। তোমরা প্রিয়াঙ্কা তোরির ঘটনা জানো, সকলে জানো? রেজওয়ানুর রহমান, প্রিয়াঙ্কা তোরি জানো তো? ইদানিং আমি একটা গল্প শুনেছি, আমি জানি না সেটা সত্যি কি মিথ্যা। আমাকে একজন বললেন যে দিল্লি থেকে একজন ডাক্তার মনোবিদ, তিনি এসেছেন কলকাতায়, জয়েন করেছেন কোন একটা নার্সিং হোমে। তো সেখানে একজনকে বেঁধে নিয়ে এসেছে, প্রায় বেঁধে নিয়ে এসছে, মানে উন্মাদ, একদম অসম্ভব ভায়োলেন্ট হয়ে গেছে। তো জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলছে যে একে প্রায়ই এখানে নিয়ে আসতে হয়, কয়েক মাস অন্তর অন্তর এখানে চিকিৎসা হয়, তারপর আবার লোক বাড়ি নিয়ে যায়, আবার নিয়ে আসে, এরকম আর কি। মেয়েটির নাম প্রিয়াঙ্কা তোরি।
একটা আঘাত লাগে তো গল্পটা শুনলে। আমরা এতদিন খবরের কাগজে যা পড়েছি তার সম্পর্কে, যা আমরা খবর পেয়েছি, তার সঙ্গে এই গল্পটা মেলে না। সেটা বলতে গেলে কিন্তু আমাকে এভাবে বললেও আমি গল্পটা, সেই অভিঘাতটা তৈরি হয়, কারণ এতটাই মর্মান্তিক এই ঘটনা। তো এইটাকে ব্রেক্ট বলেছেন যে আবেগে ভাসিয়ে নিয়ে যাওয়া নয়, মানুষকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। বুদ্ধি দিয়ে তারা বিচার করে নাটকটা, সেই দিকে তাদের এগিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি রবীন্দ্রনাথের নাটক ধরি, সেগুলো কি বুদ্ধির উপাদান নয়? ব্রেক্টের অনেক আগে তিনি লিখেছিলেন, তো সেগুলো তো রক্তকরবীর মতন নাটক, বা চারুধারটা আমি ছেড়ে দিচ্ছি, উপন্যাস, দাসের দেশি বলি, বা যাই বলি, চণ্ডালিকার মধ্যেও যা আছে গদ্য নাটকে, সে তো বৌদ্ধিক, এবং সেখানে যে কথা, কথোপকথন, সংলাপে, সে তো বৌদ্ধিক, এবং সেখানে তো হয়ে গেলেই চলবে না, সেখানে তো সেই অভিঘাত যেটা নাট্যকার তৈরি করতে চেয়েছেন সেটা তো প্রকাশ করতে হবে। এই রক্তকরবীর প্রযোজনা নিয়েও শঙ্খ ঘোষের ওই বইটিতে খুব বিশদ আলোচনা আছে, তোমরা পড়ে নিতে পারো। এই পড়াশোনাটা না থাকলে, ওই কিছু গল্প থাকে না, ছেলেদের থাকে বোধহয় শেয়ার বাজার, আর কোথায় কি দাম বাড়লো এসব, আর মেয়েদের গয়নাগাটি, শাড়ি, কিংবা কোথায় কি কিনতে পাওয়া যায় এইসব, কিংবা পরব চর্চা যাকে বলে আর কি, অমুক না অমুক করেছিল জানিস তো, অমুক না অমুক, এই যে আবহাওয়া, এই আবহাওয়াটা কলুষিত করে। একটা শিল্পের চর্চা যেখানে হয়, সেই শিল্পের চর্চার জায়গাটাকে কলুষিত করে। সেই জন্যে আমাদের সেইটার থেকে খুব সাবধানে থাকতে হবে, এবং প্রত্যেককেই থাকতে হবে নিশ্চয়ই, সবাইকে ব্যক্তিগতভাবে সেই জায়গাটা হতে হবে, মানে সেই জায়গাটা অর্জন করতে হবে। কারণ আমাদের সমাজটা, যে সমাজে আমরা বাস করি, সেই সমাজটা তো এটাই শেখায়, সেই সমাজটা তো এটাই আলোচনা করে। সেই জন্য আমরা যদি ব্যক্তিগতভাবে প্রত্যেক জায়গায় নিজের সঙ্গে নিজের লড়াই না করি, তাহলে তো আমরা আবার ওই ক্ষুদ্র জায়গায় আবদ্ধ হয়ে পড়বো। আমাদের সেই ক্ষুদ্রতা থেকে বেরোতে হবে। আরেকটা কথা হচ্ছে যে অভিনয় সম্পর্কে, যে আমরা যদি কেউ খুব 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 সফলভাবে মিথ্যে কথা বলে একজনকে বুঝিয়ে দিতে পারে যে সত্যি সেটা ঘটেছে, তো এরকম আমরা আচ্ছা দেখি, তখন সকলে বলে কি অভিনয় করে দেখলি, আমাকে তো অনেকে বলে তোমাকে হার মানিয়ে দেবে, তুমি কি করো, ওকে দেখো। তো এরকম অভিনয় আমরা দেখে থাকি, কিন্তু আমরা যে অভিনয়টা করি, মঞ্চে যে অভিনয়টা করি, সেই অভিনয়টা কিন্তু সত্য কথা বলার জন্য, সত্য প্রকাশের জন্য। তা আমরা নিজেরা যদি জীবন চর্চায় সৎ না হই, তাহলে আমরা কি করে সত্য উচ্চারণটা করব? সেই জন্য যখনই আমরা সত্য কথা বলতে যাই, সেই রকম নাটক করি যেখানে অতখানি সত্য উচ্চারণ দরকার, তখন সেটা মেকি হয়ে যায়, কৃত্রিম হয়ে যায়, লোকের কাছে পৌঁছয় না। হ্যাঁ, তো সেই জন্যে আমাদের অভিনয়ের কৌশল তো শিখতেই হবে, তার সঙ্গে কিন্তু নিজেদের ভেতরটার চর্চাটাও শিখতে হবে, যে আমরা কি করে সেই সত্য উচ্চারণটা করব। কারণ তুমি অন্য লোককে মিথ্যে কথা বলতে পারো, নিজের কাছে তো মিথ্যে কথা বলতে পারবে না, তুমি তো নিজে জানবে যে তুমি মিথ্যে বলছো, সেটা তো মনের অগোচর তো কিছু থাকবে না। সেই মনের কাছে, নিজের মনের কাছে নিজে সত্য হওয়াটা খুব দরকার। সর্বদা সত্য কথা বলিবে, এটা এই ভাষণটা নয়, কিন্তু এটা শেষে, মানে এটার মরালটাই নয় যে সর্বদা সত্য কথা বলিবে, কাহাকেও মিথ্যা বলিবে না, চোর হইবে না, এরকম নয়। মানে এটা হচ্ছে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। আমি বোঝাতে পারছি কি, যদি কারো কিছু অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারি। বোঝাতে পেরেছি? আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমরা যদি একটু সেটা করো, তাহলে
তাহলে কি বলবো, আমার খুব ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আমার মনে হবে যে এইটার সঙ্গে যারা যুক্ত ছিলেন, আজ আর যারা নেই, তারা, আমি জানি না কোথাও থাকেন কিনা, যদি থাকেন, যদি এমন লোক থাকে যারা এই কাজটাকে ভালোবাসেন, তাদের কোথাও সন্তোষ হবে, তাদের মনে হবে যে না, কিছু লোক অন্তত আছে যারা আলাদা করে কাজটাকে ভাবছে, কাজটাকে দেখছে। একটা কথা সৌম্যমিত্র খুব বলতেন যে আমরা তো একটা দ্বীপ তৈরি করতে চাইছি, এই ভীষণ সমাজটার মধ্যে একটা দ্বীপ তৈরি করতে চাইছি। সেই দ্বীপটা অন্যরকম, সেই দ্বীপের মধ্যে আমরা যে যারা বিচরণ করব তারা অন্যরকম, তাদের মিশতে হবে জলে গিয়ে, হাঙর কুমির টেনে নিয়ে যাবে কাউকে কাউকে, কিন্তু সেই স্রোতের বিরুদ্ধে লড়াই করে আমাদের ওই দ্বীপে ওঠার চেষ্টাটা করতে হবে, সেইটা আমাদের কাজ। তো কটা বাজে, অনেক জ্ঞান বিতরণ হয়ে গেল না?